সো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকের যে এই ভিডিওটা একটু অন্য দিনের থেকে আলাদা। তোমরা অলরেডি যে ক্লাসটা পেয়েছো, যেই ক্লাসে আমি তোমাদের কিন্তু কিছু চ্যাপ্টারের কনসেপ্ট শেখাচ্ছি। তো আজকে সেরকমই একটা চ্যাপ্টার হচ্ছে তোমার রেশিও। তোমরা যে কোনো গভর্নমেন্ট সার্ভিস এক্সামে প্রিপারেশন করছো না কেন, প্রত্যেকটা গভর্নমেন্ট সার্ভিস এক্সামের ক্ষেত্রে তিনটে জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট থাকে। প্রথম জিনিস কি? প্রথম জিনিস হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজ। আমাকে এই পার্সেন্টেজের কনসেপ্ট জানতে হবে। দ্বিতীয় জিনিস কি? দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে তোমার রেশিও, বা যেটাকে বাংলায় বলা হয় অনুপাত। এই রেশিও, অনুপাত এবং পার্সেন্টেজের উপর দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ অ্যারিথমেটিক যে চ্যাপ্টারটা। এবং এর সাথে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় ফ্র্যাকশন। ঠিক আছে, যেটাকে বলা হয় ফ্র্যাকশন। এবার তোমরা বলছো স্যার ফ্র্যাকশন কি আছে? স্যার ফ্র্যাকশন মানে কোনো জিনিস যখন যেটাকে P/Q ফর্মে লেখা হয় সেটাকে বলা হয় ফ্র্যাকশন। সেটা কি বলা হয়? ফ্র্যাকশন বলা হয়। এবার একটু তোমাদের রেশিও চ্যাপ্টার ঢোকার আগে দু তিনটে তোমাদের পার্সেন্টেজ টু ফ্র্যাকশন আমি কনভার্সন শেখাবো। সেগুলো কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্ট বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তুমি মনে রাখতে পারো। এবং এর ভিত্তিতে আমি বারবার প্রথম দিন থেকে একটা চ্যাপ্টার বলি, যবে থেকে তোমাদের অঙ্ক করাচ্ছি, যে রেশিও বুঝতে গেলে বা রেশিও যদি তুমি না বোঝো বা পার্সেন্টেজ তুমি যদি না বোঝো, ফ্র্যাকশন তুমি যদি না বোঝো, তোমার বাকি যত চ্যাপ্টার থাকুক না কেন অ্যারিথমেটিক, চাহে ওটা প্রফিট লস হোক, চাহে ওটা SI CI হোক, চাহে ওটা টাইম স্পিড ডিস্টেন্স হোক, চাহে ওটা বোট অ্যান্ড স্ট্রিম হোক, সব কটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। তো আজকের এই তাই কারণেই তোমাদের ক্ষেত্রে এই যে বেসিক যে ক্লাসগুলো, এই ক্লাসের মেন ফান্ডামেন্টাল হচ্ছে যে তোমাদের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করব। এখানে কোনো কোশ্চেন সলভ করা হবে না, বিকজ কোশ্চেন সলভ করার জন্য অলরেডি ক্লাস তোমাদের চলছেই এবং চলে চিরকালই। তো এখানে হবে সম্পূর্ণ কনসেপ্ট। সবার আগে বুঝতে হবে যে কিছু জিনিস তোমরা লিখে নাও, যেটাকে বলা হয় পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। ঠিক আছে, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। কিছু কিছু ইম্পর্টেন্ট আমি দেখবো, সব দেখা আমার দরকার নেই। যেমন প্রথমে হচ্ছে ধরো 20%। 20% এর ফ্র্যাকশন কত হয়? ফ্র্যাকশন কি করে করি স্যার? দেখো সিম্পল, কি লিখবে? 20 লিখবে। পার্সেন্টেজ মানে কি? পার 100। পার্সেন্টেজ মানে কি? পার 100 বা বাই 100। তার মানে 20/100 হয়ে গেল 20%। তার মানে কি বাই আমি কি করবো? 100 করবো। আমি কি লিখলাম? উপরে 20 লিখলাম, পার্সেন্টেজ সরালে কি বসবে? 100 বসবে। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে আমার? 1/5 হচ্ছে। তার মানে আমি এইটুকুনি বুঝতে পারছি যে 20%-এর ফ্র্যাকশন কি হচ্ছে? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে আমার 1/5। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 25%। 25% মানে কি? 25 বাই তোমার 100। 25/100 করলে কত হয়? দেখো 25 একবার যায়, 25 4বার যায়, তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? 1/4। একটা কথা মাথায় রাখবে, যা যা ফ্র্যাকশন করাবো তোমাদেরকে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে এর থেকে কিন্তু কোশ্চেন আসে, যেটা তোমরা অলরেডি কিন্তু প্রফিট অ্যান্ড লস বা কস্ট প্রাইস সেলিং প্রাইস মানে প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে অলরেডি তোমাদের বুঝিয়েছিলাম যে এগুলো আমরা কী করে অ্যাপ্লিকেশন করে রেশিও মেথডে প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেন সলভ করি। দ্বিতীয় মাথায় রাখবে ধরো 10%। 10%-এর ফ্র্যাকশন কত হচ্ছে? 10% ফ্র্যাকশন হচ্ছে 10/100। তো 10/100 করলে কত হচ্ছে আমার? 1/10। ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। দেখো এবার এবার যদি তুমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো আমি বললাম 50%। 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? 50% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে আমার 50/100। দ্যাট মিনস 1/2। কত হচ্ছে আমার? 1/2। যদি আমি বলি 30%, 30% ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? এটা সম্পূর্ণ কাটে? সম্পূর্ণ কিন্তু কাটে না। তার মানে কি এই জিরো কাটবো, ফ্র্যাকশন কত হচ্ছে আমার? 3/10 হচ্ছে। যদি মনে হয় স্যার 45% ফ্র্যাকশন ভ্যালু কত হয়, তাহলে আমি কি লিখবো? 45 বাই আমার 100। দেখো 5 দিয়ে কাটে 9 টাইমস, 5 দিয়ে কাটে 20 টাইমস, তাহলে ফ্র্যাকশন কত হচ্ছে? 9/20 হচ্ছে। স্যার 60% ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 60% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে তোমার, লিখে দাও 60 বাই আমার 100। 20 দিয়ে কাটো 3 বার, 20 দিয়ে কাটো 5 বার, কি আসবে? 3/5 আসবে। স্যার 40% ফ্র্যাকশন ভ্যালু কি হয়? 40% ফ্র্যাকশন ভ্যালু হয়ে গেল 40/100। ঠিক আছে, 2 দিয়ে কাটো তুমি 4 বার, 2 দিয়ে কাটো তুমি 5 বার। ঠিক আছে, সরি 2 দিয়ে কাটো তুমি 2 দিয়ে কাটো 2 বার, 2 দিয়ে কাটো 5 বার, তাহলে ফ্র্যাকশন কত হয়? 40%, 2/5। তো এই জিনিসগুলো কিন্তু বারবার আমি লিখবো না, বারবার আমি কিন্তু লিখবো না। যখনই পরীক্ষায় প্রশ্ন আসবে 40% মানে কি, আমার শর্টকাটে বা শর্ট করে মাথায় চলে আসা উচিত 40% মানে 2/5, 60% মানে 3/5, 40% মানে যেটা একটু বললাম 2/5। দ্বিতীয় 30% মানে কি? 3/10। 45% মানে কি? 9/25। 45% কত পেয়েছি? 9/20 পেয়েছি। তো এই জিনিসগুলো কিন্তু আমার চলে আসা উচিত। এইগুলো ছিল বেসিক ফ্র্যাকশন, যেগুলো মোরালে সবাই জানে। বাট কিছু কমপ্লেক্স জিনিস আছে, যেই জিনিসগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আর মনে রাখা মানে কি স্যার মুখস্থ করবো? মনে রাখা মানে কিন্তু মুখস্থ নয়। আমরা সেই রকম কোশ্চেন সলভ করবো যেরকম কোশ্চেনে এই টাইপের কনসেপ্ট থাকে। অলরেডি তোমাদের ক্লাসে আমি বুঝিয়েছি বা ক্লাসে অলরেডি করিয়েছি। তো সেই জিনিসগুলো দেখে নাও। যেমন সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 33 1/3%। এটা এইভাবে অনেকে লেখে। অর তুমি বলতে পারো 33
0.33%, ঠিক আছে, এটাকে স্টার মার্ক দিয়ে লিখে রাখবে। তো 33 এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/3। এর ফ্র্যাকশন ভ্যালু কোথায়? এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/3। দ্বিতীয় হচ্ছে 66 2/3%, এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? 2/3। কেন স্যার? দেখো সিম্পলি কি এর ডাবল হয়ে গেল, যখন এর ডাবল হয়ে গেল আমি এটা কি করলাম, এটাকেও ডাবল করলাম, তাহলে 1/3 তে ডাবল করলে কত হয়? 2/3 হয়, 2/3 হয়। ক্লিয়ার? দ্বিতীয় কি হচ্ছে? দ্বিতীয় তুমি লেখো 12.5%। 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? স্যার 1/8। এবার অনেকে ডাউট হতে পারে, স্যার কি করে আসছে স্যার? সিম্পল টেকনিক যেটা তোমাদের বললাম, যে পার্সেন্টেজ সরাতে গেলে কি করতে হবে, ধরো 12.5 আছে, পার্সেন্টেজ সরাবো মানে নিচে কি করবো? 100 আনবো, নিচে কি আনবো? 100 আনবো। এখানে পয়েন্ট তোলার জন্য কি নিচে একটা 0 অ্যাড করবো। তো যখন 125 একবার এবং 125 8বার করলে হয় 1000 হয়, তাহলে উত্তর কত হয়ে গেল আমার? 1/8। তো আমরা কি বারবার সলভ করবো? আমরা কিন্তু বারবার সলভ করবো না, আমরা এত বেশি প্র্যাকটিস করবো যাতে এগুলো আমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে, যেহেতু আমাদের মুখস্থ হয়ে যায়। ধরো আমি যদি তোমাকে বলি 37.5%, 37.5% এর ফ্র্যাকশন কত? এর ফ্র্যাকশন স্যার 3/8। কী করে স্যার? তুমি যখন এই 12.5কে 3 টাইম 3 গুণ করবে তখনই তোমার কত আসে? 37.5% আসে, ঠিক আছে। আরও দু তিনটে তোমাদের বলে দিচ্ছি। ধরো তোমাদের কোথাও রয়েছে 16 2/3%, এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? এর হয় হচ্ছে 1/6। থার্ড যদি তোমায় বলি স্যার 8 1/3 করুন, 8 1/3%, এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? 1/12 হচ্ছে। দেখো 12.5%-এর ক্ষেত্রে কত হয়? 1/8 হয়, এবং 8/3%-এর ক্ষেত্রে কত হয় আমার? 1/12 হয়, ঠিক আছে। দ্বিতীয় যদি তোমাদের আমি বলি, আর যেটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে, 9 1/11%, এর ফ্র্যাকশন কত হচ্ছে আমার? 1/11 হচ্ছে। 9 1/11% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/11 হয়। এবং 11 1/9%, এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? 1/9 হয়। দেখো মোরলেস যেগুলো তোমাদের এই বোর্ডে করে দিয়েছি এগুলো কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। তোমাদেরটা আমি জাস্ট কমেন্ট করতে বলবো যে 62.5% এর ফ্র্যাকশন হলো কত হয়, জাস্ট আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে এই ভিডিও পুরো সম্পূর্ণ দেখার পর, ঠিক আছে। 62.5% এর ফ্র্যাকশন হলো কত হয়, জাস্ট আমাকে কমেন্ট করে জানাবে এই ভিডিওটা দেখার পর। তো মোরালেস আমরা বুঝে গেছি যে স্যার পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কী করে করতে হয়, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। বাড়িতে চেষ্টা করবে। এবার আসি আমরা রেশিওতে। রেশিও দেখো, রেশিও মানে কি কেউ আমাকে বলতে পারবে? যারা বলতে পারবে তারা এই মুহূর্তে কমেন্ট করে আমাকে জিনিসটা জানাবে। রেশিও এক রকমের হয় রিলেশন বা সম্পর্ক। কি হয়? এক রকমের রিলেশন, এক রকমের রিলেশন বলতে পারো, সম্পর্ক বলতে পারো, বা এটাকে বাংলায় বলা হয় অনুপাত। মানে ধরো আমি বললাম যে রিলেশন, আমি কেন বলছি জিনিসটাকে, সবাই কিন্তু রিলেশনের ডেফিনেশন দেয় না, বাট রিলেশন মানে কি কোনো না কোনো কমন জিনিস থাকা চাই, কোনো না কোনো কমন জিনিস থাকা চাই। ধরো আমি যদি বলি যে আমার হাইট হচ্ছে 180 সেন্টিমিটার, ধরো আমার হাইট, আমার নাম হচ্ছে ওরডাবো, আর আমার বন্ধু ধরো রয়েছে একজন, ধরো আমার বন্ধু হচ্ছে অমিতাভ, ঠিক আছে। আমার ধরো হাইট হচ্ছে 180 সেন্টিমিটার, ঠিক আছে। আমার বন্ধুর হাইট ধরো হচ্ছে 160 সেন্টিমিটার। তার মানে কি এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল হাইট। এটা কি আমার বন্ধুর অ্যাকচুয়াল হাইট। তাহলে যদি বলি আমার এবং আমার বন্ধুর হাইটের রেশিও বা অনুপাত কী হবে, তখন আমি কি করব, এই জিরো দিয়ে এই জিরো কাটবো, ঠিক আছে। 2 দিয়ে কাটবো 9, 2 দিয়ে কাটবো 8। তাহলে আমার এবং আমার বন্ধুর হাইটের অনুপাত কি? 9:8। কত অনুপাত? 9:8। তার মানে কি এখানে আমরা রিলেশন পাচ্ছি, কি কমন পাচ্ছি, যে দুজনের হাইটকে আমি কম্পেয়ার করছি। অনেকে এটাকে বলে কম্প্যারিজন, অনেকেই বলা হয় কম্প্যারিজন এবং সেম থিং, ঠিক আছে। কম্প্যারিজন এবং সেম থিং মানে কি, সেম জিনিসের মধ্যে যখন আমি কম্পেয়ার করছি। স্যার আরও কটা এক্সাম্পল দিন। দেখো সিম্পল, ধরো আমি যদি তোমায় বলি যে আমি একদিনে 10 প্লেট বিরিয়ানি খেতে পারি, ধরো এটা হচ্ছে উরু, মানে হচ্ছে আমি, ঠিক আছে। আমি একদিনে 10 প্লেট বিরিয়ানি খেতে পারি, ঠিক আছে। আর আমার বন্ধু অমিতাভ, ধরো আমি দিলাম, আমার বন্ধু অমিতাভ একদিনে 15 প্লেট বিরিয়ানি খেতে পারে, ঠিক আছে। 15 প্লেট বিরিয়ানি খেতে পারে। তাহলে একটা কথা বলো, আমার এবং আমার বন্ধুর বিরিয়ানি খাওয়ার অনুপাত কি? সিম্পল আমি কী করে বার করবো স্যার? সিম্পল বার করবো, 5 দিয়ে কাটবো। দেখো প্লেট বিরিয়ানি কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটবো 2 বার, 5 দিয়ে কাটবো 3 বার। তাহলে অনুপাত কি এসে গেল? অনুপাত এসে গেলো আমার 2:3। অনুপাত কি এসে গেলো আমার? 2:3। ক্লিয়ার? এখন আমি জানি যারা প্রথম দেখছো যে অনেকের এইটুকুনের মধ্যে ডাউট আসবে এবং ডাউট হতে পারে, হবে সেই জিনিসটা, আমারও হতো। আস্তে আস্তে আমরা ঢুকবো। তার মানে কি,
এবার তোমার মাইন্ডে আসতে পারে স্যার একটা কথা বলুন, আমি যদি এটা বলি যে আমি একদিনে 10 প্লেট বিরিয়ানি খাই, আমার বন্ধু একদিনে 25 প্লেট চিলি চিকেন খায়। কী খায়? চিলি চিকেন। আমি কি খাই? বিরিয়ানি খাই। আমি একদিনে 10 প্লেট বিরিয়ানি খাই, আমার বন্ধু একদিনে 25 প্লেট চিলি চিকেন খায়। তাহলে আমার এবং আমার বন্ধুর অনুপাত কী হবে? খাওয়ার অনুপাত কী হবে? এটা বার করতে পারবো? অনেকে ভাববে হ্যাঁ এটা তো ইজিলি বার করতে পারি। দেখো 5 দিয়ে 2 বার যাবে, 5 দিয়ে 5 বার যাবে, তাহলে আমার অনুপাত কত? 2:5। এটা সম্পূর্ণ ভুল। কেন স্যার ভুল? দুজনেই তো খাচ্ছি, দুজন তো খাচ্ছি। ব্যাপারটা কি? ব্যাপারটা ভালো করে বুঝবে যে আমি কি খাচ্ছি? বিরিয়ানি খাচ্ছি। আমার বন্ধু কি খাচ্ছে? চিলি চিকেন বা চাউমিন খাচ্ছে। দুটো কি সেম জিনিস? দুটো আলাদা জিনিস। তার মানে কি আমি যেটা বললাম যে কম্পারিজন শুড বি এবং সেম থিং। এবার এটা ভাবতে স্যার এটা তো এটা একটা ইরিলেভেন্ট কথা বললেন। ইরিলেভেন্ট কথা কিন্তু বলিনি। ধরো আমি যদি তোমাকে বলি তুমি ডেলি 5 কিলোমিটার হাঁটো, তোমার বন্ধু ডেলি 500 মিটার হাঁটে, 500 মিটার হাঁটে, তাহলে তোমার এবং তোমার বন্ধুর অনুপাত কী হবে হাঁটার? ধরো আমি যদি তোমায় কোশ্চেন করি যে তুমি ডেলি 5 কিলোমিটার মর্নিং ওয়াক করো, তোমার বন্ধু ডেলি 500 মিটার মর্নিং ওয়াক করে, আমি এর অনুপাত বার করতে পারবো? অনেকে বলবে হ্যাঁ স্যার বার করতে পারবো, 5 দিয়ে 1 বার যাবে, 5 দিয়ে 100 বার যাবে। ভুল এটা সম্পূর্ণ। তার পেছনে কারণ কি? এই ইউনিটটা কিসে আছে? কিলোমিটারে আছে। এটা কিসে আছে? মিটারে আছে। তার মানে যদি আমায় কম্পেয়ার করতে হয় এটাকে আমায় কিসে কনভার্ট করতে হবে? কিলোমিটারে কনভার্ট করতে হবে। কিলোমিটার কনভার্ট করার জন্য কী করবো? বাই আমি 1000 করবো। তাহলে আমার যদি রেশিও বার করতে হয়, রেশিও বার করার জন্য কী করবো? দেখো সিম্পলি রেশিও বার করার জন্য এখানে রয়েছে 5 কিলোমিটার, এদিকে কি রয়েছে আমার 5 কিলোমিটার। এটা মিটার থেকে কিলোমিটার করার জন্য কি করতে হবে? 500 বাই আমার 1000, 500 বাই 1000 করলাম, তার মানে এটা কিলোমিটার এসে গেল। এবার দেখো এখানে কি হবে? এই কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, এটা কাটবে কবার? 2 বার কাটবে, 2 দিয়ে 10 বার যাবে, তাহলে রেশিও কি হবে? 10:1 হয়ে যাবে আমার রেশিও। তার মানে কি দেখো ভালো করে বুঝো জিনিসটা, এটাই কিন্তু মেন জিনিস। অনেকে ভাবতে পারে স্যার বিরিয়ানি চিলি চিকেন কেন বলছেন? ব্যাপারটা হচ্ছে প্রশ্ন তোমাদের এইভাবে আসবে, ঘুরিয়ে কোশ্চেন দেবে। তার মানে কি আমরা সবসময় অনুপাত নিতে পারি সেম কোয়ান্টিটির ওপর, সেম জিনিসের ওপর। কম্প্যারিজন যখনই করি না কেন সেম থিংয়ের ওপর কম্পেয়ার করি, ঠিক আছে? মানে ধরো কেউ শার্ট পরে আছে, শার্টের সাথে আমি কারোর মোবাইলে কম্পেয়ার করতে পারবো না, কারোর হাইটের সাথে কে কত প্লেট বিরিয়ানি খায় সেটা কম্পেয়ার করতে পারবো না। তার মানে কম্প্যারিজন শুড বি এবং সেম থিং। ধরো আমার যদি তোমায় কেউ বললো, কেউ যদি তোমাকে বলছে যে তুমি তুমি পড়াশুনো করো, তুমি ধরো পড়ো ডেলি 6 আওয়ার্স, ঠিক আছে? তোমার বন্ধু ধরো ডেলি পড়ে 30 মিনিট, তাহলে তোমার এবং তোমার বন্ধুর পড়ার অনুপাত কি বার করতে পারবে? ডাইরেক্টলি পারবে না। তোমায় কি করতে হবে এই 60কে, তোমায় 30কে 60 দিয়ে ভাগ করতে হবে। যখন ভাগ করবে তখন কিসে আসবে? এটা আওয়ারে আসবে। তখন আওয়ার কাটলো, এটা 2 বার কাটলো, উত্তর কত হবে? 12:1 এর অনুপাত এসে যাবে, ঠিক আছে? তার মানে বুঝে গেছে আশা করছি যে আমরা কম্পারিজন কার মধ্যে করব? সেম জিনিসের মধ্যে কম্পারিজন করব। এবার এর মধ্যে অনেক কিছু বোঝা জিনিস রয়েছে। আমি দেখো একটাই আমার অবজেক্টিভ আছে যে এই যে ক্লাসগুলো হয় না, এই ক্লাসগুলো ডিউরেশন 20 মিনিট 30 মিনিট হতে পারে, 40-50 মিনিট, বাট মেন যে আইডিয়াটা, সেই আইডিয়া হচ্ছে যে আমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝবো। এগুলো হচ্ছে সম্পূর্ণ কনসেপ্ট ওরিয়েন্টেড ক্লাস। থার্ড, যদি আমি থার্ড পয়েন্ট তোমাদের বলি, দুজন ব্যক্তি রয়েছে, একজন রয়েছে এ, আরেকজন রয়েছে বি। দুজন ব্যক্তি আছে, এই দুজন ব্যক্তি স্যালারি ধরো এ কামাচ্ছে মাসে 5,000 টাকা, বি কামাচ্ছে ধরো মাসে 12,000 টাকা। তাহলে বলো এদের স্যালারি অনুপাত কী হবে? স্যার এটা তো খুব ইজি। এ কামাচ্ছে কত? 12,000 টাকা, সরি এ কামাচ্ছে কত? 5,000 টাকা, বি কামাচ্ছে কত? 12,000 টাকা। স্যার 000 কেটে দিন, উত্তর আসবে আপনার 5:12। একদম। এটা কিসের অনুপাত এলো? তাদের স্যালারির অনুপাত এলো, ঠিক আছে? স্যালারির অনুপাত এলো। এখানে মাথায় রাখবে যে 5,000 এবং 12,000 এটাকে বলা হয় কি? অ্যাকচুয়াল ভ্যালু, যেটা কোশ্চেনে দেওয়া রয়েছে। আর এগুলোকে বলা হয় কি? ডিরাইভড ভ্যালু, যেগুলো আমরা পাই, ঠিক আছে? বা অনেকে অ্যাজিউম ভ্যালু বলে। অ্যাজিউম ভ্যালু অ্যাকচুয়ালি রেশিও পায়। এবার ধরো সেম যদি কোশ্চেনটা করি যে স্যার দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে রামান, ধরো একজন আছে ধরো আমান, আরেকজন ধরো রয়েছে রোহিত। একজন রয়েছে আমান, আরেকজন ধরো রয়েছে রোহিত। আমান এবং রোহিতের স্যালারির অনুপাত রয়েছে 7:12। তাহলে বলো যে আমানের স্যালারি কত? তাহলে বলো আমানের স্যালারি কত? ট্রাই করো একবার। এবার একটা কথা মাথায় রাখবে যে আমি কি বললাম যে রেশিও আমরা কি দেয়? সবচেয়ে সিম্পলেস্ট ভ্যালু দেয়, মানে একদম কমান্ডলি কেটে কুটে
একদম তলানিতে যে ভ্যালুটা আসবে, যে ভ্যালুটাকে আর কাটা যাবে না কমন নিয়ে, সেটাই হচ্ছে আমার অনুপাত। সেম কোয়ান্টিটি বা সেম জিনিসের মধ্যে যখন আমরা করছি। এবার 7 আর 12 কি পেয়েছি? 7 আর 12 পেয়েছি আমি রেশিও। 7 আর 12 পেয়েছি কি আমি? রেশিও। ঠিক আছে, এটা কি অ্যাকচুয়াল ভ্যালু? এটা তো অ্যাকচুয়াল ভ্যালু না। এগুলোকে বলা হয় কম্পারেটিভ ভ্যালু, আমরা কম্পারিজনের জন্য কাজে লাগাই। তো এর থেকে অ্যাকচুয়াল ভ্যালু কী করে পাবো? এর থেকে আমি অ্যাকচুয়াল ভ্যালু ডাইরেক্টলি যদি কোশ্চেনে কোনো কিছু না দেওয়া থাকে আমি কিন্তু সলভ করতে পারবো না। জাস্ট একটা এক্সাম্পল বলি, 7:12 রেশিও, তো এটা 70ও হতে পারে, এটা 120ও হতে পারে, এটা 700 হতে পারে, এটা 1200 হতে পারে, এটা 7000ও হতে পারে, এটা আমার 12000ও হতে পারে। ঠিক আছে, এটা আনলিমিটেড। অ্যাকচুয়াল ভ্যালু কী হবে দ্যাট আই ডোন্ট নো, বাট সেটা আমি কখন বার করতে পারবো? যদি আমার এই দুটোর মধ্যে কোনো জিনিস দেওয়া থাকবে। লেটস সে পরে একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি বললাম যে এ এবং বি এদের স্যালারির অনুপাত হচ্ছে 2:5। ঠিক আছে, এ এবং বির স্যালারির অনুপাত হচ্ছে 2:5। ধরো আমি যদি তোমায় বলি যে এ কামাচ্ছে মাস গেলে 2000 টাকা, এ কামাচ্ছে মাস গেলে 2000 টাকা, তাহলে বলো বি বছরে কত টাকা কামাবে? তাহলে বলো বি বছরে কত টাকা কামাবে? আবারও কোশ্চেন বলছি, এ এবং বি স্যালারি অনুপাত কত হচ্ছে? 2:5 হচ্ছে। এ মাস গেলে কামাচ্ছে কত? 2000 টাকা। তাহলে বলো যে বির ইনকাম কত হবে? বির অ্যানুয়াল স্যালারি বা বির বছর মানে বছরের শেষে কত টাকা কামাবে? বলতে পারবে? আশা করছি পারবে। তো তুমি কি বলবে? যে স্যার একদম সোজা কোশ্চেন, আপনি কি সব জিজ্ঞেস করছেন বাচ্চাদের মতন? দেখুন, 2 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু কত দিয়েছে কোশ্চেনে? 2000 দিয়েছে। যদি 2 এর ভ্যালু 2000 হয় তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু হয়ে গেল 1000। যদি 1 এর ভ্যালু 1000 হয়ে যায় তাহলে 5 এর ভ্যালু কত হবে? 5 × 1000। 5 × 1000 করলে কত হবে? 5000। ঠিক আছে, তুমি এটা অ্যান্সারটা টিক মেরে চলে এলে পরীক্ষাতে, বাট এটা ভুল। কেন ভুল স্যার? সব কিছু তো আমি ম্যাথামেটিক্যালি করেছি, কোনো কিছু আমার ভুল নেই এখানে। ভুল আছে, আমি কোশ্চেনটা কী বললাম? এর মান্থলি স্যালারি কত হচ্ছে? 2000 টাকা। তো 2 এর মান 2000, 1 এর মান 1000, এত অবধি ঠিক আছে। 5 এর মানও কি? 5000। বাট আমি কি চাইলাম তোমাদের থেকে? আমি চাইলাম যে বছরের শেষে তারা কত টাকা কামাবে। তাহলে সিম্পল কি করবো, এটা হচ্ছে 1 মাসের, ঠিক আছে, এটা হচ্ছে 1 মান্থ। আমার দরকার কি? 12 মান্থের জন্য। তাহলে এটাকে আমি কি দিয়ে গুণ করবো? 12 দিয়ে গুণ করবো। তাহলে 12 5 কত হয় আমার? 60 হয়। তাহলে উত্তর কি হবে? 60,000 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, তো এরকমভাবে বিভিন্ন রকম কোশ্চেন তোমাদের ফ্রেম হবে, বিভিন্ন রকম কোশ্চেন তোমাদের ফ্রেম হবে। ঠিক আছে, আরও ধরো এক্সাম্পল দিচ্ছি, আরও কটা এক্সাম্পল দিই। ঠিক আছে, আমি তোমায় বলি দুজন ব্যক্তি রয়েছে, একজন রয়েছে পি, একজন রয়েছে কিউ এবং আরেকজন রয়েছে আর। ঠিক আছে, তিনজন নিয়ে নিলাম। পি কিউ এর ধরো এর রেশিও পি 2:3:5। তাদের স্যালারি বা তাদের মান্থলি স্যালারির অনুপাত কি আছে? তাদের স্যালারির অনুপাত কি আছে? স্যালারির অনুপাত বা রেশিও কি আছে? 2:3:5। এবার ধরো কোশ্চেনে বললো যে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্যালারি অফ এ অ্যান্ড ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্যালারি অফ ধরো তোমাদের কোশ্চেন এভাবে ফ্রেম করলো যে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দি স্যালারি অফ, একটু হাতে কাটা বুঝে নেবে, পি অ্যান্ড আর is 9,000, then what is the salary of Q? কোশ্চেনটা কি বলেছে ভালো করে বোঝো। কোশ্চেনে বলেছে যে তাদের স্যালারি অনুপাত কি দেওয়া রয়েছে? পি কিউ আর এর 2:3:5। সব কিছু কার মধ্যে কম্পেয়ার করছি? স্যালারির মধ্যে কম্পেয়ার করছি। তাহলে এটা আমি কম্পেয়ার করতে পারি, কোনো সমস্যা নেই। এবার আমায় কি বলেছে? আমায় বলেছে যে এই যে পি যে টাকাটা কামাচ্ছে এবং কিউ যে আর যে টাকাটা কামাচ্ছে, এদের ডিফারেন্সটা কত বলেছে? 9000 টাকা বলেছে। ডিফারেন্সটা কত? 9000 টাকা। তাহলে এখানে দেখো এ কত? 2 ইউনিট, এ কত? 5 ইউনিট। তাহলে ডিফারেন্স করলে কত আসে? 3 ইউনিট আসে। 3 এর মান কোশ্চেনে কত দেওয়া? কোশ্চেনে দেওয়া 9000। তাহলে 1 এর মান কত হবে? 1 এর মান হবে 3000। তাহলে উত্তর কি হয়ে গেল? অ্যান্সার এসে গেলো 3000। কেন? এখানে অলরেডি 3, তাহলে 3000 এর ভ্যালু কত হবে? 3000 এর ভ্যালু হবে 9000। এই 9000টা কি? এই 3 ইউনিটের ভ্যালু, যেটা কোশ্চেনে চেয়েছে যে কিউ এর স্যালারি কত। ধরো আমার যদি বার করতে বলতো যে পি এর স্যালারি কত, তখন পি ইন্টু কি করতাম? ইন্টু আমি কি করবো? 3000 করে দেবো। 2 × 3000, তার মানে কত হয়ে গেল আমার? 6000। স্যার কেন স্যার? 1 এর মান কত? 3000। তা 2 এর মান কত হবে? 6000। তাহলে স্যার এর স্যালারি কত হবে? তাহলে 1 এর মান যদি 3000 হয় তাহলে 5 এর মান কত হবে? ইন্টু 3K, তাহলে কত? 15K। টোটাল স্যালারি যদি বলে, টোটাল স্যালারির ক্ষেত্রে কি করবো? এই 15000, 9000, 6000 যোগ করে দেবো, অঙ্ক শেষ।
তো এরকম টাইপের কোশ্চেনই কিন্তু আমাদের পরীক্ষাতে ফ্রেম হবে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে ফ্রেম হবে। তো আমরা অনেক ক্লাস করেছি, সেই ক্লাসগুলোতে আমরা বুঝেছি যে কীরকম টাইপের কোশ্চেন আসে না আসে। এবার তোমাদের দু তিনটে জিনিস ভালো করে খুব বুঝতে হবে, ঠিক আছে? প্রথম জিনিস হচ্ছে যে এটা দিয়ে কোশ্চেন কিন্তু ফ্রেম হয় যে এ এবং বির স্যালারির অনুপাত ধরো হয়েছে 2:3 এবং B/Cর স্যালারি অনুপাত ধরো রয়েছে 4:5। তাহলে বলো যে A/B/C কি হবে? তাহলে বলো A/B/C কি হবে? ট্রাই করো একবার, তোমরা ট্রাই করো কোশ্চেনটা। ভিডিওটা পজ করে একবার ট্রাই করো, এবার দেখো তোমাদেরকে আমি এরকম টাইপের কোশ্চেন করার তিনটে টেকনিক শেখাবো, ঠিক আছে? কটা মেথড শেখাবো? তিনটে মেথড শেখাবো। কোন মেথডটা কোথায় কাজে আসবে সেটা আস্তে আস্তে যখন তোমরা অঙ্ক করবে তখন তোমরা বুঝতে পারবে, বাট তোমাদের এই মুহূর্তে তিনটে মেথডই জানা দরকার। দেখো ফার্স্ট মেথড লেখো, ঠিক আছে? যেটাকে বলা হয় দ মেথড, বাংলায় আমরা যেটাকে দ বলি। দ্বিতীয় মেথড কি হচ্ছে? সেকেন্ড মেথড উইল বি রেশিও মেথড এবং থার্ড মেথড উইল বি কম্প্যারিজন মেথড, ঠিক আছে? কম্প্যারিজন মেথড, এই তিনটে মেথড দিয়ে আমরা কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে? তাহলে দেখো প্রথম মেথড কি বলেছে? প্রথম মেথড হচ্ছে তোমার দ মেথড। দ মানে কি? যেমন বাংলায় দ লেখা হয়, কিচ্ছু না। দেখো তুমি কি লিখবে? প্রথম যেটা দিয়েছে 2 আর 3 দিয়েছে, 2 আর 3 দিয়েছে, এটা লিখলে 2 আর 3 এর তলায় ঠিক লিখবে 4 আর 5 কে লিখবে। কি লিখবে? 4 এবং 5 কে লিখলে জাস্ট নিচেই লিখবে, ঠিক আছে? জাস্ট এটাকে তার নিচেই লিখবে, ক্লিয়ার? দ কিভাবে দেখে? ধরো এইটার সাথে এটা 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 এরকম ভাবে দ লেখে অনেকটা, এক্সাক্ট তো দ না, মোটামুটি বোঝা নেই কথা। তোমরা কিভাবে গুণ করবে? দেখো এই 2 এর সাথে 4 কে গুণ করবে, 2 এর সাথে 4 কে গুণ করবে, এই 4 এর সাথে 3 কে গুণ করবে এবং এই 3 এর সাথে 5 কে গুণ করবে। তাহলে 2 এর সাথে যদি 2 এর সাথে 4 গুণ করি কত আসে? আমার 8 আসে। 4 এর সাথে 3 কে গুণ করলে কত আসে? 12 আসে। 3 এর সাথে 5 কে গুণ করলে কত আসে? 15 আসে। তাহলে A/B/C রেশিও কি এসে গেল? 8:12:15 এসে গেল, ঠিক আছে? আর কি এটা কাটা যাবে? আর কিন্তু এটা কাটা যাবে না, ঠিক আছে? দেখো আমি একটা কথা বলি যে কাটলে কিন্তু সবকটা কমন নিয়ে কাটতে হবে। দেখো অনেকে ভাবতে পারে স্যার এই দুটো 2 দিয়ে কমন যাচ্ছে, কিন্তু 15 কি যাচ্ছে 2 দিয়ে? যাচ্ছে না। স্যার 3 দিয়ে তো এই দুটো যাচ্ছে, বাট এটা কি 3 দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। তার মানে কি এমন কোনো সিম্পলেস্ট আমি আনতে হবে যেটা কমন যায় সবের থেকে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট মেথড, ঠিক আছে? সেকেন্ড মেথড হচ্ছে আমার রেশিও মেথড। সেকেন্ড মেথড কি বলা হয়? যেটাকে বলা হয় রেশিও মেথড। ধরো আমায় বলেছে সিম্পল রেশিও মেথডটা কি, দেখো এইভাবে লিখবে A/B/C, যেটা বার করতে বলেছে। প্রথমে লেখো 2:3, এখানে লেখো 2:3, তারপর ঠিক পরের লাইনে তুমি লেখো এখানে গ্যাপ ছেড়ে 4:5, যেটার তলায় যেটা আছে। এবার দেখো এই জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে, এই জায়গাটা ফাঁকা, আর এটার ক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা, তাই না? এই দুটো পয়েন্ট ফাঁকা আছে। এটার লজিক হচ্ছে যে ফাঁকা প্লেসে তার পাশে যে এলিমেন্টটা আছে সেটাকে বসাও, ফাঁকা প্লেসে তার পাশে যে এলিমেন্টটা রয়েছে বা নাম্বার রয়েছে তাকে বসাও, ফাঁকা প্লেসে যেই নাম্বারটা রয়েছে তার পাশে তাকে বসাও। মানে ফাঁকা প্লেস, তার পাশে কি রয়েছে? 3কে বসিয়ে দাও। ফাঁকা প্লেস, পাশে কি রয়েছে? 4 আছে, 4কে বসিয়ে দাও। ওপর নিচে কিন্তু না, পাশে, ফাঁকা প্লেসের পাশে যেই নাম্বার থাকুক না কেন তাকে বসিয়ে দেবে, ক্লিয়ার? তাহলে এবার তুমি ওপর নিচে গুণ করে দেখো, 4 দুগুণে কত আসছে? 8 আসছে, 3 4-এ কত আসছে? 12 আসছে, এবং 3 5-এ কত আসছে? 15 আসছে। দেখো এইটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও অ্যান্সার কিন্তু সেম আসবে। অনেকের অ্যান্সার হয়তো ডিফিকাল্ট বা আলাদা আসতে পারে, আলাদা কিন্তু জন্মেও আসবে না। তিনটে মেথডই শেখাবো, তিনটে মেথডই কিন্তু সেম অ্যান্সার তোমাদের আসা চাই। এটা হয়ে গেল, এটা হয়ে গেল। থার্ড মেথড দেখাই এই কোশ্চেনের ক্ষেত্রে। থার্ড হচ্ছে কম্পারিজন বলতে পারো, অনেকে এটাকে ব্যালেন্সিংও বলে, ব্যালেন্সিং মেথড। স্যার ব্যালেন্সিংটা কি? দেখো ভালো করে কোশ্চেনটা, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে। দেখো একদিকে দেয়া 2 আর 3, এটা কার মান ছিল? এটা ছিল আমার A/B-র মান। আর B/Cর মান কত বলেছে? B/Cর মান বলেছে 4:5 বলেছে। B/Cর মান কত বলেছে? 4:5 বলেছে। এবার দেখো দুটো ক্ষেত্রেই কি কমন রয়েছে? দুটো ক্ষেত্রেই রয়েছে আমার B কমন। দুটো ক্ষেত্রেই কমন কি রয়েছে? B কমন। তার মানে কি B এর দুটো ভ্যালু আমি সেম করব, বা আমি কি করব যে B কে, মানে B তে কি আছে? এখানে 3 রয়েছে এবং এখানে 4 রয়েছে। তো কোন এর এলসিএম নিলে কত হয়? এলসিএম 12 হয়, তাহলে আমি 12 দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব, ঠিক আছে? তাহলে 12 বানাবো সম্পূর্ণটাকে অ্যাকচুয়ালি। তাহলে এটাকে 12 বানানোর জন্য এই বিটাকে আমি কি দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে সম্পূর্ণটাকে। এটাকে 12 বানানোর জন্য কি করতে হবে? এটাকে আমি 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 4 দুগুণে 8, মানে 4 2 যা কত? 8, 12 হয়ে গেল। আর এখানে কত দেখো? 12:15। এবার দেখো বি দুটো জায়গায় কমন রয়েছে, বি এই দুটো জায়গায় কমন রয়েছে, দুটো জায়গায় আমি একটা লিখবো, তাহলে কি আসবে? 8:15।
12:15। জাস্ট আমি কি করলাম, রেশিওটাকে ব্যালেন্স করে দিলাম। এটাকে বলা হয় রেশিও ব্যালেন্সিং মেথড। কি বলা হয় এটাকে? রেশিও ব্যালেন্সিং মেথড। এবার দেখো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমি কখন কোন ট্রিক অ্যাপ্লাই করবো। ঠিক আছে, কখন কোন ট্রিক অ্যাপ্লাই করবো সেটা সম্পূর্ণ নির্ভর করছে যে কোশ্চেনে কীরকম টাইপের ভ্যালু দেবে। যদি দেখো কোশ্চেনে বড় বড় সংখ্যা দিয়েছে, বড় বড় সংখ্যার ক্ষেত্রে তুমি ব্যালেন্সিং করতে পারো, তাও নাম্বার দেখে বুঝতে হবে। এটাও করতে পারো, তুমি এটাও করতে পারো। সব করা নির্ভর করছে যে কতটা তোমার এক্সপিরিয়েন্স রয়েছে এই টাইপের কোশ্চেনের সাথে ডিল করার জন্য এবং কতটা ভালো তুমি জানো। এবার তুমি বলতে পারো স্যার এরকম টাইপের কোশ্চেন দেখে নি কোন পেপারে, তুমি দেখেছো। কোশ্চেনটা কিরকম দেখেছো সেটাও বলে দিচ্ছি। কোশ্চেনটা জাস্ট তোমাকে একটু ঘোরাবে। কি করে ঘোরাবে? কোশ্চেন তোমাকে বলবে দ্য রেশিও অফ দ্য কোশ্চেনে বলবে দ্য রেশিও অফ দ্য স্যালারি অফ এ ইজ টু বি, সরি ভুল বললাম, দ্য রেশিও of the salary of two employees A and B are in the ratio of 2:3, and the ratio of the salary between B and C, sorry B and A is to B বললো, তারপর B and C হবে, তার একটা অনুপাত দেবে। তাহলে বলবে যে A is to B সির রেশিও কত বা ডিফারেন্স দেবে। তো এরকমভাবে প্রচুর রকম কোশ্চেন আছে যেগুলো অলরেডি তোমাদের ক্লাসে কভার করেছি। এবার আটটা পয়েন্ট দেখে নাও যে যদি স্যার চারটে ভেরিয়েবল থাকতো, মানে স্যার A is to B ধরো বলতো 2:3, B is to C ধরো তোমায় বলতো 4:5, এবং ধরো C/D ধরো তোমায় বলতো 5:6। তাহলে তোমায় বার করতে কি হতো? তোমায় বার করতে যদি বলতো A/B/C/D, তখন তুমি কি করতে? দেখো এই পয়েন্ট অফ টাইমে একটা কথা মাথায় রাখবে যে যদি কোশ্চেন এরকম দেয়, যদি কোশ্চেন তোমার এরকম দেয়, সেই ক্ষেত্রে একটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মেথড, যেটাকে বলা হয় রেশিও মেথড। বাকি মেথডে কিন্তু ব্যালেন্সিং করতে গেলে টেনশনে পড়ে যাবে, আর দ মেথড এখানে অ্যাপ্লিকেবল হবে না। তোমায় যেটা জানতে হবে সেটা হচ্ছে রেশিও বা ব্যালেন্সিং মেথড, রেশিও মেথড। ঠিক আছে, কী করে করবো দেখো, সিম্পল লেখো A/B/C/D লেখো, A/B/C/D লেখো, যার তলা যেটা রয়েছে 2:3 লিখলে, এখানে তুমি লেখো 4:5, এখানে তুমি লেখো 5:6। এখানে দেখো খালি জায়গা কোথায়? এটা খালি জায়গা, এটা খালি জায়গা, এই কন্ডিশনে এটা খালি জায়গা, এটার পাশে এটা খালি জায়গা রয়েছে, এর পাশে এটা খালি, দুটো খালি রয়েছে। তো আমি কি বললাম, খালি জায়গায় সেটা বসাবে যেটা তার ঠিক পাশে রয়েছে, খালি জায়গায় সেটা বসাবে যেটা যেই এলিমেন্টটা তার ঠিক পাশে রয়েছে। তাহলে এই খালির পাশে কি আছে? 3 আছে, 3কে এখানে বসিয়ে দাও। এটা খালি কি আছে? 5 আছে, 5কে বসিয়ে দাও। এই খালির পাশে কি আছে? 4 আছে, 4কে বসিয়ে দাও। এই খালির পাশে কি আছে? 5 আছে, এটার পাশে কি আছে? 5 আছে। ওপর নিচে গুণ করো। এবার দেখো গুণ করার আগে তোমায় দেখতে হবে তুমি কোনো কিছু কমন নিতে পারছো কিনা। কোনো কিছু কি কমন নেওয়া যাচ্ছে? তুমি দেখো কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে, কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না। তাহলে তুমি কি করবে? 5 4 20, 20 into 2 করে দিলে 40 এসে গেলো। ঠিক আছে, 5 4 20, 22 হচ্ছে 40। দেখো 5 4 20 into 3 মানে করলে কত হচ্ছে আমার? 60 হচ্ছে। 25 into 3 মানে কত? 75। আর 15 into 3 মানে কত? 45, তাই না? তাহলে উত্তর কত হিসাবে? 40:60:75:45। তো এটা জেনারেলি তোমাদের যে অনেক রকম পরীক্ষা আসতে হবে, সিজিএল ডিজিএল বা সিএইচএসএলও কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসবে। বাট হ্যাঁ, ডাইরেক্টলি এভাবে বলে দেবে না, এই জিনিসটাই তোমাকে একটু ঘুরিয়ে কোশ্চেন করবে। ঘুরিয়ে কেমন বলবে? যে এ এবং বি স্যালারির অনুপাত রয়েছে 2:3, বিসির অনুপাত রয়েছে 4:5 এবং সিডির অনুপাত হচ্ছে 5:6। তাহলে বলো এবিসিডির অনুপাত কত আছে? এইভাবে দিতে পারে। বা কোশ্চেন তোমায় ফ্রেম করতে পারে যে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্যালারি অফ এ অ্যান্ড বি, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্যালারি অফ এ অ্যান্ড বি ইজ 2000, then what is the salary of, then what is the salary of D? কোশ্চেনটা এইভাবে করতে পারে, কোশ্চেনটা এখান দিয়ে সলভ হবে। কোশ্চেনটা কি করতে পারে, তোমায় বলতে পারে এরকম দিয়ে দিল, স্যালারির অনুপাত দিয়ে দিয়েছে, তারপরে কোশ্চেনের লাস্টে বলবে যে এ এবং বি স্যালারির যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত রয়েছে? 2000। তাহলে বলো ডি এর মান কত? সিম্পল কোশ্চেন। কী করে করবো স্যার? একদম সিম্পল কোশ্চেন, দেখো ভালো করে বোঝো কোশ্চেনটা কী করে করবে। তোমায় কি বলেছে কোশ্চেনে? তোমায় বলেছে যে এর এবং এর যে ডিফারেন্স কত আছে? 20। এই 20-র মান কোশ্চেনে কত দেয়া? 20-র মান কোশ্চেনে দেয়া 2000। 0 0 কাটো, 2 দিয়ে 2 কাটো, তাহলে একের মান কত হবে? একের মান হবে 100। তোমার হচ্ছে ডির ভ্যালু কত? তাহলে এটাকে কি দিয়ে গুণ করবে? 100 দিয়ে গুণ করবে। তাহলে কত হবে? 4500, 4500 হয়ে গেলো সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু কোশ্চেন আসবেই, এইভাবে কিন্তু কোশ্চেন আসবেই। ঠিক আছে, বুঝে গেছো? মোরলেস দেখো, মোরলেস তোমাকে রেশিওর মধ্যে আমরা কি করতে পারি আর রেশিওর মধ্যে কি করতে পারি না, সেই জিনিসটা খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে। কেন আমি তোমায় বারবার বলছি, পার্সেন্টেজ, রেশিও এবং ফ্র্যাকশন, ঠিক আছে, এই তিনটে জিনিস মিলেই তোমায় চ্যাপ্টার দেবে। ধরো তুমি যদি বলো এসআই, সিআই, প্রফিট, লস, ডিসকাউন্ট, ঠিক আছে, তারপর কি হয়ে গেল? স্পিড, টাইম, ডিস্টেন্স, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টেম, ঠিক আছে,
যত চ্যাপ্টার দেখতে পাচ্ছ আর অ্যারিথমেটিক আরও চ্যাপ্টার আছে, ঠিক আছে, সেই সবকটা চ্যাপ্টারে কিন্তু মোরলেস এর কনসেপ্ট থাকবে, এবং যে রেশিও টেকনিকগুলো শেখালাম এই টেকনিক দিয়ে কিন্তু বাকি জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে। তো মোটামুটি এই যে জিনিসগুলো দেখালাম এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী দিনে কোনো একটা কনসেপ্ট ওরিয়েন্টেড ক্লাসের সাথে। থ্যাংক ইউ।